নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। যা প্রত্যাশা ছিল তাই হলো। কলকাতা হাইকোর্টে 14ই জানুয়ারি মাননীয় বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে ইডির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের করা পিটিশন খারিজ হয়ে গেল এবং এসবি রাজু, ভারতবর্ষের অতিরিক্ত সলিসিটর জেনারেল, যেভাবে বারবার বললেন যে ইডি has not seized any documents, electronic devices from Pratik Join's residence and IPAC's office. The document was taken away by Mamata Banerjee. বারবার তিনি বললেন। তা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আইনজীবী মেনকা গোস্বামী এসবি রাজুকে সতর্ক করে বললেন যে তিনবারের ইলেক্টেড চিফ মিনিস্টার, তাকে অন্তত সম্মান দিয়ে কথা বলা হোক। কল্যাণ বন্দ্যোপাধ্যায় কেন অ্যাপিয়ার করেছিলেন সেটা কেউ বুঝতে পারলো না। তবে শেষ পর্যন্ত এটাই হলো যে আপাতত শুনানি হবে না, যেহেতু সুপ্রিম কোর্টে মামলা দাখিল হয়েছে। সুপ্রিম কোর্ট যদি বলে হাইকোর্ট আগে শুনবে, তখন আবার শুনানি হবে। কিন্তু এই আবহে একটা ঘটনা ঘটেছে। প্রায় 100 ইডির আধিকারিক কলকাতা শহরে এসে উপস্থিত হয়েছে। তারা সরকারি অতিথিশালায় থাকছেন বা কোনো হোটেলে আছেন। দেখুন, ইডির অভিযান এরকম তো জানিয়ে শুনিয়ে হয় না, অতর্কিতে হয়। হঠাৎ করে আমরা দেখতে পাই যে ভোরবেলা ইডি কারোর বাড়িতে অভিযান চালিয়েছে। কিন্তু হঠাৎ করে বিভিন্ন রাজ্য থেকে এতজন ইডির আধিকারিকের কলকাতা শহরে আসা, নির্বাচন কয়েক মাস বাকি আছে, প্রতীক জৈনের বাড়িতে এবং তাদের আইপ্যাকের দপ্তরে ইডির অভিযান নিয়ে যে নাটকীয় টানাপোড়েন চলছে, সেই আবহে এতজন ইডির আধিকারিক কেন কলকাতায়? এই প্রশ্ন রাজনৈতিক মহলে উঠছে। শোনা যাচ্ছে রাজ্যের 2-3 প্রভাবশালী মন্ত্রী এবার নাকি ইডি তাদের গ্রেপ্তার করতে পারে এবং সর্বোচ্চ দ্বিতীয় প্রভাবশালী আত্মসহায়কও ইডির ব্যাডারে আছে। অতীতে তাকে বেশ কয়েকবার জেরাও করা হয়েছে। এবার নাকি ইডি তাদেরকে গ্রেপ্তার করতে পারে। দেখুন, এরা সম্পূর্ণ অনুমান ভিত্তিক, বিভিন্ন সূত্রে পাওয়া যাচ্ছে। কিন্তু কিছু যে একটা হতে চলেছে সে বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। এই প্রতিবেদন যখন আপনারা দেখবেন তখন হয়তো ইডির অভিযান হয়ে গেছে বা হয়নি। আমরা যেটা বলছি তার থেকেও আরো বড় কোনো প্রভাবশালী বাড়িতে ইডি অভিযান চালিয়েছে বা তার দপ্তরে অভিযান চালিয়েছে। কিন্তু আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে এবং তার দপ্তরে ইডির অভিযানের পর যে টানাপোড়েন হলো, সুপ্রিম কোর্টে মামলা চলছে। মুখ্যমন্ত্রী ফাইল ছিনতাই করেছেন বলে ইডি দাবি করেছেন, তথ্য প্রমাণ তিনি ছিনতাই করেছেন। মুখ্যমন্ত্রী নাকি দলের চেয়ারপারসন হিসেবে গেছিলেন। দলের চেয়ারপারসন হিসেবে গেলে মুখ্য সচিব, ডিজি এরা গেছিলেন কেন? শোনা যাচ্ছে যে রাজীব কুমার, মনোজ পান্থের পেনশন এবং অন্যান্য সুযোগ সুবিধা নাকি বন্ধ হয়ে যেতে পারে, যেটা আলাপন বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে হয়েছিল। নাটকীয় টানাপোড়েন। রাজীব কুমারের সঙ্গে মুখ্যমন্ত্রীর সম্পর্কে চাপানোতর চলছে। মেসি কাণ্ডে রাজীব কুমারকে শোকজ করেছেন দিদিমণির প্রশাসন। তারপরেও রাজীব কুমার যেভাবে প্রতীক জৈনের বাড়িতে আইপ্যাকের দপ্তরে ছুটে গিয়েছিলেন, তা অনেকেই বলছেন যে ওইসব শোকজ লোক দেখানো ছিল। কিন্তু রাজীব কুমারের সঙ্গে মুখ্যমন্ত্রীর সম্পর্কে টানাপোড়েন চলছে বলে অনেকে বলছেন, কারণ অবসরের দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা রাজীব কুমার এই বিড়ম্বনার মধ্যে পড়তে চাইছেন না। এই আবহে 100 ইডির আধিকারিক কলকাতায় এসে ঘাঁটি গেড়ে বসেছেন। কি উদ্দেশ্যে, কি অভিযানের লক্ষ্যে তারা এসছেন? দ্বিতীয় সর্বোচ্চ প্রভাবশালীকে কি এবার গ্রেপ্তার করা হবে, নাকি তারা আত্মসহায়ক ইডির জালে উঠবেন, নাকি রাজ্যের যে 2-3 মন্ত্রীর নাম বা পুলিশ কর্তাদের নাম এই কয়লা পাচার কাণ্ডে উঠে এসছে তাদেরকে এবার ইডি হেফাজতে নেবে? সময়টা খুব গুরুত্বপূর্ণ। এই আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জোড়া জনসভা করবেন, নির্বাচন যত এগিয়ে আসবে
তত প্রধানমন্ত্রী ডেলি প্যাসেঞ্জারই করবেন। পশ্চিমবঙ্গের শিল্পায়নের সম্ভাবনার কফিনের শেষ পেরে মমতা বন্দ্যোপাধ্যায় পুঁতেছিলেন সিঙ্গুরে, সেই সিঙ্গুরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভা করবেন। খুবই তাৎপর্যপূর্ণ। এর আগে অমিত শাহ 2025 বছরের শেষ 3 দিন ছিলেন, জনসভা করেননি, সাংগঠনিক বৈঠক করেছেন, বলেছেন 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি আসবে। বিভিন্ন সমীক্ষক সংস্থা বলছে বিজেপির জয় সময়ের অপেক্ষা মাত্র, 170টা আসন পেতে পারে। আবার বাম কংগ্রেস সেটিং এর তত্ত্ব তুলে বাজার গরম করছে এবং বিজেপির মধ্য থেকেও দাবি উঠছে যে এবারে একটা ডিসাইসিভ অ্যাকশন দুর্নীতির বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সিকে নিতে হবে। সেটা না হলে মানুষের কাছেই সেটিং এর বার্তাটা অনেক দৃঢ়ভাবে চলে যাবে। এই আবহে 200 জন ইডি আধিকারিকের হঠাৎ করে কলকাতায় আসা, ঘাঁটি গেড়ে থাকা, কি উদ্দেশ্যে এসছেন তারা, তা নিয়ে তুঙ্গে জল্পনা। শাসক দলের অন্দরের খবর, যে কোনো মুহূর্তে ইডির বড়সড় অভিযান রাজ্য জুড়ে হতে পারে। তাতে রাজ্যের প্রভাবশালী মন্ত্রী, দ্বিতীয় প্রভাবশালী ব্যক্তির আত্মসহায়ক এবং কিছু পুলিশ কর্তা, তাদের বাড়িতে ইডির অভিযান হতে পারে এবং তাদেরকে হেফাজতেও নেওয়া হতে পারে। এই আবহ, নির্বাচন হচ্ছে, এসআইআর নিয়ে কমিশনের সঙ্গে তৃণমূলের দ্বৈরথ রোজই চলছে। 14 ফেব্রুয়ারি এখন অবধি ঠিক আছে যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। সেটা প্রকাশিত করতে পারবে কিনা কমিশন অনেক কিছুর উপর নির্ভর করছে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ না হলে নির্ধারিত সময় নির্বাচন হবে না। আমরা চাই একটা নির্ভুল ভোটার তালিকা প্রকাশ হোক, তার মাধ্যমে দেশের মানুষ, রাজ্যের মানুষ গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে তাদের সরকার তৈরি করুক। সেই ভোটার তালিকা প্রকাশ করতে যদি কমিশনের 2 মাস দেরি হয় তো হোক, রাষ্ট্রপতি শাসন জারি হবে, তারপর এসআইআর এর প্রক্রিয়া সম্পূর্ণ করে ভোট হবে। এখন কমিশন বলছে যে 14 ফেব্রুয়ারি তারা পূর্ণাঙ্গ সঠিক ভোটার তালিকা প্রকাশ করবে। কিন্তু যা পরিস্থিতি, যেভাবে রাজ্যের শাসক দল এবং প্রশাসন কমিশনকে প্রতি পদে পদে বাধা দিচ্ছে, মুখ্যমন্ত্রী এখন অব্দি 5টা চিঠি লিখেছেন কমিশনকে। আমার মনে হয় ব্যক্তিগতভাবে 14 ডিসেম্বর সম্পূর্ণ নির্ভুল ভোটার তালিকা প্রকাশ কমিশনের পক্ষে করা সম্ভব নয়। তারা সময়সীমা বাড়াবে এবং সময়সীমা বাড়ালেই কিন্তু নির্বাচনের নির্ঘণ্ট ওলট পালট হয়ে যাবে এবং নির্ধারিত সময়ে নির্বাচন করা সম্ভব হবে না। এই যখন রাজনৈতিক আবহ, প্রধানমন্ত্রী তার নির্বাচনী সভা আনুষ্ঠানিকভাবে আগেই শুরু করেছেন, জাস্ট প্রচারের বিগলটা তিনি বাজাচ্ছেন। স্বরাষ্ট্রমন্ত্রী ঘুরে গেছেন, বিজেপির প্রথম সারির বহু নেতা রাজ্যে আছেন, আসবেন, বিবৃতিতে তারা কাজ করছেন। অমিত শাহ বলেছেন আর পার কি লড়াই। সেটিং তত্ত্ব নিয়ে বাম কংগ্রেস রাস্তায় নেমেছে। জনমানসের একটা দাবি হচ্ছে সেটিং তত্ত্বকে ভাঙতে হলে জোরদার অভিযান দরকার, যাতে প্রভাবশালীরা জেলের ভাত খেতে পারে। এই আবহেই 200 জন ইডি আধিকারিকের কলকাতায় ঘাঁটি গেড়ে বসা খুবই অর্থবহ ঘটনা। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.